10 কোষে দেখি 1.3। আমরা শুরু করব। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলে দিয়েছে 3 এবং তাদের বর্গের সমষ্টি বলেছে 117। তাহলে সংখ্যা দুটি কি হিসাব করতে বলছে। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে ধরে নিচ্ছি 1 নম্বর অঙ্ক, ধরে নিচ্ছি আমরা কি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো, ভালো করে মনে রাখবে, অন্তর বলেছে ওদের মধ্যে 3, তার মানে ছোটটা থেকে বড়টা কত বড়, 3 বড়। তাহলে এক্স একটা ধরে নিচ্ছি, আর একটা কত হবে এর থেকে, এক্সের থেকে কত হবে, এটা ছোট ধরে নিচ্ছি, এটা বড়, তাহলে x+3 হয়ে যাবে। তাহলে শর্তানুসারে আমাদের বলে দিয়েছে, শর্তানুসারে কি বলেছে, এ দুটার বর্গের সমষ্টি কত বলেছে 117। এ দুটার দেখো বইয়ে বলে দিয়েছে কি তাদের বর্গের সমষ্টি 117। তাহলে এ দুটোকে বর্গ করে নেবো যোগ করে। তাহলে x² আমরা লিখতে পারি, আর প্লাস x+3 তার বর্গ, এ দুটার বর্গের সমষ্টি কত 117। তাহলে অঙ্কটা করে নিচ্ছি আমরা এখান থেকে। তাহলে কত হবে x², এটা ফর্মুলা a+b² ফর্মুলা, তাহলে x², তাহলে কত হবে প্লাস 2ab, তাহলে b 3 6 6x, এটা 3-এর স্কোয়ার মানে +9 ইকুয়াল টু কত হয়ে যাবে 117। পরের লাইনটা কি হবে, তাহলে দুটো x², তাহলে x², 2x² প্লাস 6x, এখানে দেখো মাইনাস +9 আছে, এই পাশটাই এটা 117টা মাইনাস হয়ে যাবে, পরে আসলে বিয়োগ করলে কত থাকবে 108 থাকবে। তাহলে একবার লিখে নিচ্ছি 108 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো 2 কমন নিয়ে নেবো আমরা, 2 যদি কমন নিই x² প্লাস 3x মাইনাস কত থাকবে 54 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো 2টাকে যদি আমরা উপাসটায় পাঠিয়ে দিই, তাহলে শূন্যর সঙ্গে যদি 2 ভাগ করি তাহলে ওই শূন্যই মান থেকে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকছে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে এটা দেখো ভেঙে নিব, কীভাবে ভাঙবো, 6 9 54, তাহলে 9 থেকে 6 বাদ দিলে দেখো 3 চলে আসবে, আর 54 মিডল ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাহলে x² 6 9, তাহলে 9x মাইনাস 6x, তাহলে -54 ইকুয়াল টু কত 0। তাহলে এই দুটো থেকে কমন কি যাচ্ছে দেখো, x কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে x+9। এখান থেকে -6 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকে x মাইনাসটা কমন এর জন্য পরের সাইনটা কী হবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে 9 চলে আসবে ইকুয়াল টু কত 0। তাহলে x+9 একটা আসছে, একটা x-6 আসছে ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটো মান পাচ্ছি, x+9 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান কত -9, আর একটা পাচ্ছি x-6 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসবে 6 আসবে। কিন্তু সংখ্যা তো আর ঋণাত্মক হবে না, সংখ্যার মান এখানে ঋণাত্মক হতে পারে না, x এর মান ঋণাত্মক হতে পারে না, ওটার জন্য কি করব আমরা, কোনটা ধরবো, এটা মানটা ধরে নেব। তাহলে লিখে নেব, কারণ দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনোদিন মাইনাস হয় না, তার জন্য এটা প্লাসটাই ধরে নেব। তাহলে একটি সংখ্যা যদি হয় x হয়, x এর মান কত 6, তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে একটি সংখ্যা সমান কত, x সমান কত ধরেছিলাম 6, এবং অপর সংখ্যাটি x এর সঙ্গে কত যোগ, এই যে দেখো 3 যোগ, তাহলে 6 + 3 সমান কত 9। তাহলে একটা সংখ্যা 6, একটা সংখ্যা 9। প্রথম অঙ্কটা হয়ে গেল। চলো তারপরে 2-এরটা করব। 2-এরটা কি বলেছে দেখো, 2-এরটা বলেছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করতে বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, একটা ত্রিভুজের ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ তো বড় থাকবে, তার থেকেও আরও কত 18 মিটার বেশি থাকছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল যে 360 বর্গমিটার হয়, তাহলে তার উচ্চতা কত এটা নির্ণয় করতে বলেছে। তো চলো অঙ্কটা করি। তাহলে আগে ধরে নেব, আমরা ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার, ত্রিভুজের
উচ্চতা কত, ত্রিভুজটির উচ্চতা কত, এক্স মিটার। ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার ধরে নিচ্ছি আমরা এটা আগে। তারপরে ত্রিভুজটির ভূমি ধরবো তাহলে, তাহলে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত বলেছে, এর দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2x, এর থেকে কত বেশি, 18 বেশি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি লিখবো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কি আছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা মানে x, তাহলে বর্গ মিটার। তাহলে দেখো এটা ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের বইয়ে দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রে 360, তাহলে এটাকে আর ওটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের হয়ে যাবে। এটার মানটা আমরা আগে বার করে নিচ্ছি, তাহলে কত হবে দেখো, এখান থেকে যদি আমরা দেখো 1/2, আর এখান থেকে 2টা আমরা কমন এনেছি, দুটো থেকে 2 যদি কমন নেই তাহলে কি পড়ে থাকে, এক্স প্লাস 9 পড়ে থাকছে, তাহলে ইন্টু এক্স থাকছে বর্গ মিটার। তাহলে যদি দেখো এখানে কেটে যাবে দুটো, তাহলে কি পড়ে থাকছে আমাদের, এক্সটা সামনে চলে আসবে আর প্লাস 9, এটা বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলটা আমরা এখানে ভেঙে নিলাম, তাহলে সুবিধা। তাহলে শর্তানুসারে দেখো, শর্তানুসারে এটা সমান আমরা কত পেয়ে যাবো, 360। তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু কত, 360। তাহলে আমরা যদি গুণ করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, এটা 360টাকে ওই পার নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস 360 ইকুয়াল টু কত, 0। তাহলে একে যদি ভাঙি তাহলে একটা ভাঙার প্রসেস কি আসছে দেখো, এক্স স্কোয়ার একে ভাঙলে হবে প্লাস 24 থেকে, দেখো প্লাস 24x, আর একটা কি আসবে 15x, মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা এটার সঙ্গে গুণ করে উৎপাদক করি তাহলে কত আসবে, 24 আর 15, তাহলে 24 থেকে 15 বাদলে প্লাস 9x চলে আসবে। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কী পড়ে থাকছে, এক্স প্লাস 24 পড়ে থাকছে, আর এখান থেকে মাইনাস আমি 15 কমন নিব, তাহলে কী পড়ে থাকছে, এক্স প্লাস, দেখো মাইনাস যদি কমন নিই পরে সাইনটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 24 ইকুয়াল টু কত, 0। তাহলে এক্স প্লাস একটা 24 পাচ্ছি আর একটা এক্স মাইনাস 15 পাচ্ছি, ইকুয়াল টু কত, 0। তাহলে এক্সের মান দুটো, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এক্সের মান কত, মাইনাস 24, আর এখানে এক্স মাইনাস 15 যদি 0 হয় তাহলে এক্সের মান কত, 15। তো মনে রাখবে উচ্চতা কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে প্লাসটাই ধরতে হবে আমাদের। এখানে লিখতে পারো কি, উচ্চতা কোনোদিন ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখে নেব ত্রিভুজটির উচ্চতা কত, অতএব ত্রিভুজ উচ্চতা কত, 15 মিটার। দুইটা কমপ্লিট। তারপরে আসি আমরা 3 অঙ্কটা করে নিই। তাহলে 3টা কি বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করতে বলছে। ভালো করে বুঝো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করব, আগে ধনাত্মক সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি x, তাহলে ধরি 3এরটা, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাকে কি ধরবো আমরা, x ধরে নিচ্ছি, x ধরে নিলাম। তাহলে শর্তানুসারে দিয়ে যদি আমরা লিখি, শর্তানুসারে কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যা 5 গুণ, তাহলে এটার 5 গুণ মানে কি 5x, এর সমান কি হবে,
তার বর্গের দ্বিগুণ, মানে এটার বর্গের দ্বিগুণ, তাহলে 2 এটা বর্গের দ্বিগুণ, তাহলে 2x থেকে কত কম, 3 কম বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে বুঝো অঙ্কটা। বলেছে একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, তাহলে এই যে 5 গুণ নিয়ে নিয়েছি x এর 5 গুণ, তাহলে বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ নিয়ে নিয়েছি x এর বর্গ মানে স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করেছি, অপেক্ষা 3 কম -3 নিয়ে নিয়েছি, তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে এবার সংখ্যাটা নির্ণয় করব বা দিয়ে, তাহলে কি লিখবো আমরা, এক্স স্কোয়ারটাকে এ পাশটায় নিয়ে চলে আসবে, দেখো এটা এক্স স্কোয়ার আছে, এটাকে ও পাশটায় নিয়ে চলে যাবো, তাহলে কি থাকবে, 2x স্কোয়ার থেকে গেল -3, এটা প্লাস আছে, ওপরে গিয়ে কি হয়ে যাবে, উপাসটায় গিয়ে মাইনাস হয়ে -5x ইকুয়াল টু কত, 0। তারপর দেখো আমরা এক্সটাকে এখানে নিয়ে চলে আসছি, তাহলে 2x স্কোয়ার -5x -3 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি মিডিল টার্ম করি, তাহলে মিডিল টার্ম না করে ভেঙে নিচ্ছি, তাহলে এখানে কত আছে, 6 আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস যদি আমরা 6x করি, আর এখান থেকে একটা x কী করে দেবো, প্লাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে, তাহলে 3 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন নিয়েছি, তাহলে কী পথে, x মাইনাস কী থাকছে 3, আর এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা +1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে x -3 ইকুয়াল টু 0। দেখো এ দুটো থেকে আমরা 2x কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে, x পড়ে থাকছে, আর এখান থেকে 3 পড়ে থাকছে, কারণ এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, এখান থেকে +1 কমন, কিছু কমন যাবে না, +1 কমন নিলাম, x -3 পড়ে থাকলো। তাহলে পরের লাইনটা হচ্ছে x -3 আর একটা কি আছে, 2x + 1 ইকুয়াল টু 0, এটা আসছে। তাহলে দেখো দুটো মান আসবে, তাহলে x -3 সমান কত, 0, তাহলে x এর মান একটা কি আসবে, 3 আসবে, আর একটা কি আসবে, 2x + 1 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান এটা +1টা উপাসটায় গিয়ে কি আসবে, -1, তাহলে এখানে x এর মান কি হবে, এটা 2টা গুণ আছে, এপারে এসে ভাগ হয়ে যায়, তাহলে -1/2। তাহলে এখানে দেখো সংখ্যা কোনোদিন ঋণাত্মক হবে না, তার জন্য এটা কি হবে, ধনাত্মক নিতে হবে। তাহলে এখানে লিখে নেব, এখানে x এর মান ঋণাত্মক হবে না, এখানে x এর মান ঋণাত্মক হবে না, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত হবে, 3। বাস হয়ে গেল। চলো 4এরটা কি বলছে, চলো 4এরটা কি বলেছে, 4এরটা বলে দিয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, মোটর গাড়ি গতিবেগটা নির্ণয় করতে বলছে। তাহলে দুটো একটা জায়গায় যাবে, 200 কিলোমিটারের রাস্তা আছে, তাহলে একবার মোটর গাড়িতে যাবে আর একবার জিপ গাড়িতে যাবে, তাহলে মোটর গাড়িতে একটু বেশি সময় লাগছে, আর জিপ গাড়িতে কত সময়, 2 ঘন্টা কম সময় লাগছে মোটর গাড়ি অপেক্ষা। তাহলে যদি বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ এত বেশি হয়, একটা এটা গতিবেগ থাকবে মোটর গাড়ি, তার থেকে এটা 5 কিলোমিটার বেশি চলবে, তাহলে মোটর গাড়ি গতিবেগটা নির্ণয় করতে বলছে। তাহলে চলো কীভাবে নির্ণয় করব, তাহলে 4এর অঙ্কটা আমরা লিখে নিই কি, ধরি মোটর গাড়ি গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ, তাহলে গতিবেগ কত হবে, x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ি গতিবেগটা কত হবে, অতএব জিপ গাড়ির গতিবেগ আমাদের বলে দিয়েছে মোটর গাড়ির থেকে 5 ঘন্টা বেশি হবে, তাহলে গতিবেগ, তাহলে এর সঙ্গে x+5 যোগ করে দেবো, এটা কিমি পার ঘন্টা। বোঝা গেছে তো, এক্সের যে মোটর গাড়ি থেকে 5 বেশি হবে, তাহলে 5 কিমি বেশি হলে দেখো 5 যোগ করে নিয়েছি। শর্তানুসারে দিয়ে আমরা কি করব, শর্তানুসারে কত কিলোমিটার যাবে, 200 কিলোমিটার যাবে, তাহলে 200 কিলোমিটার 200/x মাইনাস, তাহলে 200 এও যাবে, তাহলে x + 5, তাহলে দুটোর মধ্যে অন্তর কত বলেছে, 2 ঘন্টার অন্তর বলেছে, তাহলে লিখে নিলাম।
তাহলে হরগুলির লসাগু কত হবে দেখো, নিচে যদি হরগুলির লসাগু করি তাহলে এক্স প্লাস 5, তাহলে এখানে এক্স আছে, এক্স প্লাস 5-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 200x প্লাস কত হবে, 200-র সঙ্গে 5 যোগ করলে 1000 হয়ে যাবে। কত হবে, 1000 হয়ে যাবে। তাহলে 1000 এ পাশটায় দেখো এর সঙ্গে এটা আছে, তাহলে এখানে কি নেই, -200x ইকুয়াল টু কত 2। তাহলে দেখো এখানে 200x এটা কেটে যাবে, তাহলে উপরে কত থাকছে 1000 থাকছে, উপরে কত থাকছে 1000 থাকবে। তাহলে 1000-এর সঙ্গে 1000 1000 যদি থাকে আর নিচে কত হচ্ছে x² প্লাস 5x, এ পাশটা কি আসবে 2, নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে নিচ্ছি আমরা, উপরে যদি গুণ করি এপারে x² প্লাস 10x আর এ পাশটা কী হবে 1000। তাহলে এখান থেকে দেখো 2x² প্লাস 10x আর এখানে এটা প্লাসটাকে এ পাশটা নিয়ে আসবো, তাহলে 1000 হয়ে যাবে ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কী থাকবে x² প্লাস 5x আর এখান থেকে -500 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো 2টাকে যদি আমি ও পাশটায় পাঠিয়ে দিই তাহলে 2-এর ভাগ করলে শূন্যর সঙ্গে ওইটাই মান থেকে যাবে, তাহলে x² প্লাস 5x মাইনাস কত 500 ইকুয়াল টু 0। পরের এতে মিডল টার্মটা করে নিচ্ছি আমরা, দেখো আমরা 25কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 500 পেয়ে যাব। তাহলে দেখো x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস কত 500 ইকুয়াল টু কত 0। তারপরের লাইনটা কি করব, তাহলে এই দুটো থেকে কমন কি আসছে, এক্স কমন আসছে, তাহলে x প্লাস 25 আর এখান থেকে -20 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স এটা মাইনাসটা কমনের জন্য এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 25 ইকুয়াল টু 0। তাহলে মান কি পাচ্ছি x প্লাস 25 আর x মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখো এখানে দুটো মান পেয়েছি, পরের লাইনটা আমি এখানে করে নিচ্ছি। তাহলে x প্লাস 25 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান একটা কি পাবো 25 পাচ্ছি, মাইনাস আরেকটা কি পাচ্ছি x মাইনাস 20 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মানটা কি পাবো +20। তাহলে দেখো এখানে কোনোদিন গতিবেগ মাইনাস হতে পারে না, গতিবেগটা মাইনাস হতে পারে না, এখানে লিখে নেব গতিবেগ কোনোদিন ঋণাত্মক হবে না, গতিবেগ কোনোদিন ঋণাত্মক হবে না। অতএব যে লিখে নেব, অতএব মোটর গাড়ি গতিবেগ কত ছিল, x এর মানটা কত ছিল, অতএব মোটর গাড়ির গতিবেগ আমাদের এটাই তো বার করতে বলেছে, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে 20 কিমি পার ঘন্টা, তাহলে 20 কিমি পার ঘন্টা, বাস অঙ্কটা হয়ে গেল। চলো পরের অঙ্কটা কি বলছে দেখি, 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে, তাহলে 5-এর অঙ্কটা বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করতে বলছে। তাহলে কিভাবে করব, তাহলে আরেকটাবার পড়ে নিচ্ছি। অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গ মিটার আর পরিসীমাটা বলে দিয়েছে কত 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করতে বলছে, তাহলে কিছুই বলেনি এখানে, দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলেনি। তাহলে আমাদের ক্ষেত্রফল বলেছে, তাহলে ধরি আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে x মিটার আমরা ধরে নিচ্ছি। তারপরে তাহলে আয়তকার জমির যদি আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা কি ক্ষেত্রফলের ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি বার করতে চাই তাহলে প্রস্থকে ডিভাইড করে দেবো, আর প্রস্থ যদি বার করতে চাই তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আয়তকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ তাহলে কত 2000 বাই কত x মিটার। ভালো করে করাটা বুঝবে, এখানে আমি বলে দিচ্ছি আয়তকার জমির ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা সমান কি ক্ষেত্রফল। তো তাহলে আমরা যদি এখান থেকে প্রস্থ মান বার করি অতএব প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল
আর এটা গুণ আছে, দৈর্ঘ্যটা নিচে কি আসবে, এই যে এটাই করেছি এখানে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, আয়তকার জমির প্রস্থ কত 2000 বা এক্স মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারি, দেখো কত বলেছে, শর্তানুসারে বলেছে 2 ইন্টু, আমাদের যেহেতু পরিসীমা বলে দিয়েছে 180, তাহলে পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য এক্স আর প্রস্থ 2000 বাই এক্স, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত হবে 180। তাহলে এখান থেকে মানটা আমরা বার করব। তাহলে মান যদি বার করি, দেখো এটা দুইটা উপাসটায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা দুইটা গুণ আছে, এপারে এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, এক্স লসাগু হচ্ছে। তাহলে দেখো এক্সের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস কত 2000 এক্স, 2000 শুধু কত বসবে 2000, কারণ নিচে এক্স আছে, তাহলে 2000 আর এই পাশটায় 180/2 হয়ে যাবে। তাহলে উপরে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস 2000, আর এখানে যদি ভাগ করি কত 90 আসছে, আর এটার সঙ্গে গুণ করেছি, তাহলে কত হবে 90 এক্স হয়ে যাবে। তাহলে সব এটা মাইনাস 90 এক্সটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস আছে, এবার এসে কত -90 এক্স প্লাস 2000 ইকুয়াল টু কত 0। এখান থেকে দেখো এক্স স্কোয়ার, এখান থেকে যদি আমি 40 আর 50কে গুণ করি 2000 পেয়ে যাবো। তাহলে দেখো -40 এক্স আর -50 এক্স, তাহলে 40 আর 50 কত 90 হয়ে যাচ্ছে, তাহলে 2000 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কমন যাবে, এক্স কমন যদি যায় তাহলে এক্স মাইনাস কত 40, আর এখান থেকে এদিকে -50 কমন নিই, তাহলে কি থাকবে, তাহলে মাইনাস যদি 50 কমন নিই তাহলে কি পড়ে থাকছে এক্স, আর এটা সাইন চেঞ্জ হবে, মাইনাস যেহেতু নিয়েছি মাইনাস কত এখানে আসবে 40, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে এক্স -40 আর এক্স -50 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এক্সের মান দুটো আছে, দেখো এক্স -40 সমান যদি 0 হয় তাহলে এক্সের মান কি আসবে, একটা 40 আসবে, আর এক্স -50 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্সের মান কত আসবে 50 আসবে। ভালো করে মনে রাখবে এখানে কথাটা, যদি এক্সের মান মানে দৈর্ঘ্যটা যদি আমরা এখানে 40 ধরি, দৈর্ঘ্যটা যদি 40 ধরি, তাহলে প্রস্থটা কি ভাগ করলে আমরা 50 পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য থেকে 50 কোনো দিন বড় হতে পারে না, দৈর্ঘ্য এক্সের মান 40 হতে পারে না, কারণ 40 যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ কত হয়ে যাবে 50 হয়ে যাবে। যদি এটা লিখে নেব, যদি দৈর্ঘ্য 40 মিটার হয় তাহলে প্রস্থ কি হবে, প্রস্থ 2000 ভাজক কত 40 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 50 মিটার হবে। তাহলে অতএব প্রস্থ দৈর্ঘ্যের থেকে বড় হতে পারে না, প্রস্থ দৈর্ঘ্যের থেকে বড় হতে পারে না। অতএব দৈর্ঘ্য সমান কি, জমিটির দৈর্ঘ্য সমান কত নিয়ে নেব আমরা, তাহলে 50 মিটার, আর প্রস্থ কি হবে, প্রস্থ সমান 2000/50 সমান কত 40 মিটার। বাস অ্যান্সারটা হয়ে গেল। চলো 6এরটা করব। 6এরটা কি বলেছে, 6এরটা বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দৈর্ঘ্যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। বলছে দুই অঙ্কের একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত হবে 15 হয়। তাহলে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখতে বলছে। তাহলে অতএব আমরা শুরু করছি। তাহলে 6 নম্বর ধরে নিচ্ছি কি, ধরি একক ঘরের অঙ্ক আমরা এক্স নিয়ে নিচ্ছি, ধরি একক ঘরের অঙ্ক সমান
এক্স ধরে নিচ্ছি। তাহলে দশক ঘরের অঙ্কটা কী হবে? তাহলে দশক ঘরের অঙ্ক সমান কত, এর থেকে কত কম, 3 কম, তাহলে এক্স মাইনাস 3 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কী হবে? এখানে ব্যাপারটা সংখ্যাটি হবে, ভালো করে মনে রাখবে, একক, দশক, শতক যদি এরকম হয়, তাহলে যদি এককের ঘরে এক্স হয় আর দশক ঘরে যা দিই আমি 1 দিই 2 দিই, তাহলে দশকের সঙ্গে কত গুণ থাকবে? 10 গুণ থাকবে। শতকের সঙ্গে 100 গুণ থাকবে। কয়টা এটুকু মনে রাখবে। তাহলে এককের ঘরে কত আছে? একক হচ্ছে 10 এক্স মাইনাস 3, এটা দশকের অঙ্ক, কারণ দশকের ঘরের সঙ্গে সবসময় কী থাকবে? 10 গুণ থাকবে, প্লাস কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। কয়টা বুঝাতে পেরেছি? তা দশকের ঘরে এখানে কি থাকছে? এক্স মাইনাস 3। তাহলে এটা যদি সংখ্যা হয় তার সঙ্গে কি ইন্টু 10 থাকবে, কারণ দশকের পরে কি আছে? 10। তাহলে স্থানীয় মান অনুসারে ওর সঙ্গে সবসময় কী থাকবে? 10 গুণ থাকবে। শতকের ঘর থাকলে 100 গুণ থাকবে। তাহলে এখানে দশকে যেহেতু বলেছে তার জন্য 10 গুণ হয়ে গেল, এটা সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট একটু করে নিই, কত হয়ে যাবে? 10x মাইনাস 30 প্লাস এক্স। পরের লাইনটা কী হচ্ছে? দেখো 10টা এক্স আর এখানে একটা এক্স, তাহলে 11x মাইনাস 30, এটা আমরা পেয়ে গেলাম সংখ্যাটি। তাহলে শর্তানুসারে কি বলেছে? শর্তানু বলেছে 11x মাইনাস 30, এটা বলছে ওই সংখ্যাটির গুণফলের মধ্যে পার্থক্য অন্তর বলেছে 15। তাহলে এখান থেকে ওই দুটো সংখ্যার গুণ করে দিচ্ছি, তাহলে সংখ্যা দুটি গুণ, এই যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এদের গুণফল কত হবে? 15 হয়ে যাবে। চলো অঙ্কটা করি। তাহলে এখানে কি থাকবে? 11x মাইনাস 30, এখানে প্লাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্সের স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হয়ে যাবে? 3x ইকুয়াল টু কত? 15। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো 11টা এক্স আর এখানে 3টা, তাহলে কত? প্লাস 14x, আর এখানটায় কী থাকছে? মাইনাস 30, আর এ পাশটা এটা নিয়ে চলে আসছে, তাহলে মাইনাস 15 ইকুয়াল টু 0। যদি মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিই, ভালো করে বুঝবা, যদি মাইনাসটাকে আমরা যদি কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার এটা কী হবে? মাইনাস 14x মাইনাস 14x, এখানে মাইনাস কত? 45 ছিল, এখানে প্লাস 45 হয়ে যাবে, প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা যদি আমি শূন্যর সঙ্গে যোগ ভাগ গুণ করে নিই, তাহলে কোনো কিছু আসবে না, ওই শূন্যই থেকে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু কত? 0। তাহলে এটাকে ভেঙে নিচ্ছি, 5 9 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x আর এখানে মাইনাস 9x, তাহলে প্লাস কত হবে? 45 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে কী পড়ে থাকছে? এক্স আর 5, আর এখান থেকে যদি আমরা মাইনাস 9টা কমন নিই, তাহলে এক্স এখানে প্লাসে যাতে মাইনাস হয়ে যাবে, এখানে কত আসবে? 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 9 ইকুয়াল টু কত? 0 আসছে। তাহলে দেখো এক্সের মান এখানে দুটো আসছে, এক্সের মান কত আসছে? এক্স প্লাস মাইনাস 5 ইকুয়াল টু 0, আর এক্স সমান কত আসছে? একটা 5 আসছে, আর একটা কী আসবে? এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান কত আসছে? 9 আসছে। তো মনে রাখবে এখানে এককের ঘরের অঙ্কটা বলেছে 10, এককের ঘরের অঙ্কটা কী হবে? 5 হতে পারে বা 9 হতে পারে, তাহলে যেটা নিয়ে আমরা নিয়ে নিতে পারি। যদি 5 হয় তাহলে দশকের ঘরের অঙ্কটা কী হবে? কম হবে। এককের ঘরের অঙ্কটা যদি 5 হয় তাহলে দশকের ঘরের অঙ্ক 3 মাইনাস করলে 2 হয়ে যাবে, আর যদি আমরা 9 নিই তাহলে 3 মাইনাস করলে কত? 6 হয়ে যাবে। তাহলে এককের ঘরের অঙ্কটি এটা দুটোই হতে পারে। এককের ঘরের অঙ্কটি হবে কত হবে? 5 অথবা 9, যেটা নাও, কোনো অসুবিধা নেই। বাস হয়ে গেল 6। 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগের অঙ্কটা কি বলেছে? আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে,
নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করতে বলছে। ভালো করে বুঝো, এখানে বলেছে একটা নল, একটা চৌবাচ্চা দেওয়া আছে, গোটা চৌবাচ্চাটাকে, এটা একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, চৌবাচ্চাটাকে কি বলছে, চৌবাচ্চাটাকে সম্পূর্ণটা কত মিনিটে, 11.9 মিনিটে এটা সম্পূর্ণটা ভরে যাচ্ছে। যদি দুটি নল আলাদাভাবে খোলা হয় তাহলে দুই দিকে যদি এরকম যদি নল খোলা হয় দুই দিকে বা একদিকেই, দুদিকে যদি নল খোলা হয় তাহলে বলছে ভর্তি করতে একটি নল দিয়ে আলাদাভাবে নল খোলা হয়। যদি দুটি নল আলাদাভাবে খোলা হয় চৌবাচ্চাটি ভর্তি করতে, তাহলে এই যে এখান থেকে যদি দুটো নল এভাবে দুদিক থেকে দুটো নল দিচ্ছে, দুটি নল দিয়ে অপর নলটি যদি 5 মিনিটে বেশি সময় নেই ভর্তি করতে একটি নল অপরটি থেকে যদি 5 মিনিটে, এটাতে যদি একবার ভর্তি করছে এটাতে একটাতে 5 মিনিট বেশি সময় নিচ্ছে, বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে যদি ভর্তি করতে সময় নেই তাহলে কত সময় লাগবে বলছে। তাহলে চলো অঙ্কটা করে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে কত মিনিটে, পূর্ণ করে x মিনিটে। ভালো করে বুঝো, একটা নল, প্রথম নলটা ধরো x মিনিটে পূর্ণ করছে, অপর নলটি কি একটু বেশি সময় নেবে, 5 মিনিট বেশি সময় নেবে এর থেকে। তাহলে দ্বিতীয় নলটি লিখে দেবো, অপর নলটি, অতএব অপর নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে কত হবে, x+5 মিনিটে। হয়ে গেল। তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1/x অংশ। তাহলে এভাবে লিখব কি প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে গোটাটা কত অংশ, 1 অংশ, তাহলে 1-এর কত অংশ, x অংশ। আমরা অংশটা বার করে নিচ্ছি। তাহলে অপর নলটিরও বার করব, অপর নলটি 1 মিনিটে পূর্ণ করে 1/, কত হয়ে যাবে, 1-এর প্লাস অংশ, বাস হয়ে গেল। তাহলে দুটা নল একত্রে, মানে 1 মিনিটে দুটা নল যদি বার করে তাহলে এই দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, পূর্ণ করে, তাহলে যোগ করেছে 1/x + 1/x + 5, এই দুটোকে যোগ করলে কত হবে দেখো, হরগুলি লসাগু হয়ে যাবে x + 5। তাহলে উপরে দেখো এখানে x আছে, x + 5 নেই, তাহলে x + 5 বসে গেল, এখানে x + 5 আছে, x নেই, তাহলে এখানে x বসে গেল। তাহলে কি থাকছে, 2x5, আর নিচে থাকবে কত, x + 5, এটা আমাদের থাকবে। দেখো এটা একত্রে 1 মিনিটে কাজ করছে, তাহলে নল দুটি একত্রে সম্পূর্ণ কাজ করবে কত, সম্পূর্ণ কাজ করতে কত লাগবে, তাহলে সম্পূর্ণ কাজ কত, নল দুটি একত্রে সম্পূর্ণ অংশ পূর্ণ করে, তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ কত কিভাবে করবে, তাহলে দেখো যেটা অংশ আছে x অংশ x + 5 নিচে কত 2x + 5 মিনিটে। 1-এর সঙ্গে যদি আমরা ভাগ করি তাহলে এটাকে উল্টিয়ে দিচ্ছি, দেখো আমরা একটু আলাদাভাবে করলাম অঙ্কটা, একবারে বসিয়ে দিলাম কি এরকম হতো, অঙ্কটা এরকম হবে কি 1-এর যে কোনো
কোনো কিছু যদি এক অংশের সঙ্গে তুলনা করি তাহলে এক ভাজক দিয়ে এটা বসতো, এই যে এটা 2x প্লাস 5 আর নিচে কত হয়ে যাবে x প্লাস 5। তাহলে এটা হতো এক অংশটা পূর্ণ করতে এতটা সময় লাগতো, তাহলে একটাকে আমরা রেখে দিলাম, ভাগটাকে গুণ করে এটাকে আমরা উল্টে দিচ্ছি এক্স প্লাস 5 আর নিচে 2x প্লাস 5। তাহলে দেখো একের সঙ্গে গুণ করলে এটাই মানটা পেয়ে যাব। তাহলে এটাই আমরা একবারে লিখে নিয়েছি। তাহলে নল দুটি একত্রে সম্পূর্ণ অংশ কাজ করে কত অংশে, এই যে এই অংশে কাজ করে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে x প্লাস 5 আর নিচে কত আসবে 2x প্লাস 5 ইকুয়াল টু কত হবে, আমাদের কত সময় লেগেছিল 11 পূর্ণ 1/9, তাহলে 11 পূর্ণ 1/9। তাহলে আমরা পূর্ণটা ভেঙে নেব, এখানে উপরে উপরে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x আর নিচে কত হবে 2x প্লাস 5। এখানে যদি পূর্ণ ভেঙে নিই 100 বাই কত আসবে 9 আসবে। পরের লাইন দেখো কোনাকুনি আমরা গুণ করেছি, তাহলে 9x স্কোয়ার, এটার সঙ্গে এটা 9x স্কোয়ার প্লাস 5 9 45x, এটার সঙ্গে কোনাকুনি গুণ করলে কত 200x প্লাস 500। সবগুলোকে একদিকে নিয়ে আসবো 2x স্কোয়ার প্লাস 45x, এটা প্লাস আছে এরপরে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে কত থাকছে দেখো, এখানে যদি থাকে তাহলে আমাদের থাকছে 9x স্কোয়ার আর এখান থেকে দেখো মাইনাস করলে কত 155x আর এখান থেকে 500 ইকুয়াল টু 0। তাহলে 155কে যদি আমরা ভাঙি, এখানে 9x স্কোয়ার আছে, এখানে যদি 55কে ভাঙি 180x থেকে কত আমরা প্লাস 25x যদি বাদ দিয়ে দিই তাহলে কত আমাদের 155 হয়ে যাবে। তাহলে এখান থেকে কমন কি আসছে 9x, যদি আমরা কমন নিই কি পড়ে থাকছে x মাইনাস 20 পড়ে থাকছে, এখান থেকে প্লাস 25 আমি কমন নিয়েছি, তা প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 থাকবে ইকুয়াল টু কত 0। তাহলে দেখো x মাইনাস 20 একটা আসছে আর 9x প্লাস 25 ইকুয়াল টু কত 0 আসছে। তাহলে দুটো মান আসছে, বাকিটা আমরা দেখো এখানটায় করে নিচ্ছি। তাহলে দুটো মান কি আসবে x মাইনাস 20 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান কত 20, আর একটা মান কি আসবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে 9x সমান 25, তাহলে মাইনাস 25 হয়ে যাবে কারণ প্লাস আছে, আর x এর মান কত হবে মাইনাস 25/9 হয়ে যাবে। তাহলে দেখো এখানে ঋণাত্মক মান কিন্তু হতে পারে না, এখানে ঋণাত্মক সময়টা ঋণাত্মক হতে পারে না, অতএব লিখে দেবো সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে কি হবে, অতএব x এর মান 20 হয়ে যাবে। তাহলে এখানে লিখে নেব আমরা, কি লিখব, প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে 20 মিনিটে এবং অপর নলটি পূর্ণ করে কত মিনিট হবে, কারণ 5 মিনিট বেশি নেবে, তাহলে 25 মিনিটে। বাস অঙ্কটা হয়ে গেল, এইটুকুই অঙ্ক, দেখে নাও ভালো করে। তারপরে 8এরটা কি বলছে চলো দেখি আমরা। আটেরটা কি বলেছে, আটেরটা বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটা কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 4 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একই কত দিনে কাজটা সম্পন্ন করতে পারবে হিসাব করি। তাহলে চলো 8এর অঙ্কটা শুরু করি। তাহলে ধরি পর্ণা কাজটি x দিনে সম্পন্ন করে, পর্ণা একা কাজটি x দিনে কি করে সম্পন্ন
করে। পীযূষ কদিনে করবে? পীযূষ একটু 6 দিন বেশি সময় নেবে, তাহলে লিখে দিচ্ছি পীযূষ একা কাজটি কত x+6 দিনে সম্পন্ন করে। তাহলে পর্ণা একদিনে কাজ করে কত অংশ? 1/x অংশ। আর পীযূষ, তাহলে পর্ণা এভাবে লিখে দেবো, পর্ণা এক দিনে কাজটির 1/x অংশ এবং পীযূষ একদিনে কাজটির কত? 1/x+6 অংশ করে। একবারে লিখে দেবে। তাহলে দেখো পর্ণা আর পীযূষ একদিনে কত কাজ করবে? আবার আগের মতো, পর্ণা ও পীযূষ একত্রে একদিনে কাজ করে, একদিনে একত্রে কাজ করে। তাহলে দুটোকে যোগ করে নেব, তাহলে 1/x+1/x+6, তাহলে দুটোকে যোগ করলে কি হরগুলি লসক হতো x+6, আর এখানটায় কি হবে? তাহলে x+6+x, তাহলে কত হবে? 2x+6/x+6, এটা হয়ে যাবে। পরের লাইনটা, পর্ণা ও পীযূষ দুদিনে সম্পূর্ণ কাজটা করে। তাহলে পর্ণা ও পীযূষ সম্পূর্ণ কাজটি করে। সম্পূর্ণ কত? সম্পূর্ণ কাজটি করে এক অংশ কাজ, তাহলে 1 ভাজক যেটা আমাদের একত্রে কাজ করছে কত? 2x+6/x × x+6। তাহলে দেখো ভাগটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে কত হয়ে যাবে? উল্টে যাবে, x × x+6, আর নিচে কত আসবে? 2x+6। তাহলে একের সঙ্গে গুণ করলে ওটাই মান থেকে যাবে, তাহলে মানটা কি হয়ে যাচ্ছে? x+6 আর নিচে 2x+6। তাহলে একদিনে কত কাজ করছে? এটা কাজ করছে সম্পূর্ণ কাজটা। তাহলে শর্তানুসারে কি বলেছে? x × x+6 বাই কত হবে? 2x+6, সময়টা কত? 4 দিন। তাহলে চলো করি। তাহলে কোনাকুনিতে আমরা গুণ করে নিই, তাহলে কত আসছে দেখো, কোনাকুনিতে আমরা গুণ করে নিই, তাহলে এটার নিচে কি আছে? 1 আসে, তাহলে x² + 6x, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 8x, আর 4 6 24 +24। তো সবগুলোকে একদিকে টেনে নিই, x² + 6x, আর এটা -8x আর -24 = কত? 0। তাহলে x² এখান থেকে মাইনাস করলে -2x, আর এখানে -24 = কত? 0। তাহলে এখান থেকে দেখো মিডিল টার্ম করে নিই, 4 6 24 করা হবে, তাহলে x² - 6x + 4x -24 = কত? 0। তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে x কমন চলে আসবে, তাহলে x কমন নিলে কি পড়ে থাকবে? x - 6, আর এখান থেকে আমরা যদি কমন নিই +4, তাহলে x - 6 পড়ে থাকবে = 0। তাহলে x - 6 আর x + 4 = 0। তাহলে বাকি লাইনটা আমরা এখানে করে নিচ্ছি। দেখো তাহলে x এর মান কি আসছে? x - 6 = 0 যদি আসে তাহলে x এর মান কত আসবে? 6 আসবে। আর একটা কি আসবে? x + 4 = যদি 0 আসে তাহলে x এর মান কি আসবে? -4 আসবে। তাহলে সময় ঋণাত্মক হতে পারে না, অতএব সময় ঋণাত্মক হতে পারে না। অতএব পর্ণা একাকী 6 দিনে কাজটা করবে। অতএব পর্ণা একা কাজটি 6 দিনে সম্পূর্ণ করবে। বাস হয়ে গেল অ্যান্সার। তারপর 9টা, চলো 9টা কি বলছে? 9টা বলেছে
কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকার আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে আমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল আমাদের বার করতে বলেছে। তো চলো আগে বারটা করে নিই আমরা। 9 দাগের অঙ্ক কি বলেছে, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল, তাহলে x টাকায় কলম পাওয়া যেত কটি? 12টি। ধরে নিচ্ছি আমরা পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল ক টাকা? x টাকা। প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? x টাকা। তাহলে পূর্বে x টাকায় কলম পাওয়া যেত কটি? 12টি। ঘুরিয়ে কয়টা লিখছি কি, পূর্বে x টাকায় কলম পাওয়া যেত কটি? 12টি। তাহলে পূর্বে 30 টাকায় কলম পাওয়া যেত কত? অতএব পূর্বে 30 টাকায় কলম পাওয়া যেত কত হবে? 12/x, একের মানটা বার করলাম, 12/x ইন্টু কত? 30 হয়ে যাবে। তাহলে উপরে উপরে গুণ করুন, এত টি। তো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে মূল্য কত হবে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে x টাকায় কলম পাওয়া যেত কত? অতএব কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য কত হবে? তাহলে কমে যাবে, x - 6 টাকা। আমি খুব ডিটেলস লিখছি কিন্তু এটা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে বর্তমানে x টাকায় কলম পাওয়া যায়, কটি? x - 6টি। অতএব বর্তমানে 30 টাকায় কলম পাওয়া যায় কত হবে? 12/x - 6 ইন্টু 30টি। তো দেখো শর্তানুসারে এটাকেই বলেছে, এদের মধ্যে ক টাকা? 3 টাকার পার্থক্য বলেছে। ক টাকা? 3টি কলমের পার্থক্য বলেছে। তাহলে শর্তানুসারে 12x - 6 ইন্টু কত? 30। এখান থেকে যদি বিয়োগ করি 12x ইন্টু 30 ইকুয়াল টু কত হবে? 3 হয়ে যাবে। তাহলে দেখো হরগুলি লসাগু আমাদের এখানে কি হচ্ছে, এখান থেকে যদি হরগুলি লসাগু করি তাহলে x - 6, তাহলে এখানে 12 থেকে যাবে, x - 6 যদি হয় তাহলে এখানে কত থাকবে? গুণ করে নিই, এখানে নিচে x - 3 উপরে গুণ করে না, তাহলে কত হচ্ছে? 360 মাইনাস এখানে কত হয়ে যাবে? x, আর এখানে 360। তাহলে 360 ইকুয়াল টু কত? 3। তাহলে এই দুটো যদি লসাগু করি x ইন্টু x - 6 লসাগু যদি করি তাহলে এখানে x - 3 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে 360x। তাহলে এটাকে x আছে এটা দিয়ে গুণ করবো, তাহলে এটা করে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 300x মাইনাস কত হবে? মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাচ্ছে গুণ করে? 2160 ইকুয়াল টু 3। তাহলে দেখো প্লাস এটা দুটো কেটে যাবে, তাহলে কাটলে কত হয়ে যাচ্ছে? দেখো এটা কেটে যাবে। তাহলে কোনাকুনি গুণ করে নিচ্ছি, দেখো এখানে নিচে যদি গুণ করি কত হয়ে যাবে? এটার সঙ্গে এপারে চলে আসবে, এটার সঙ্গে যদি 3 আর x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, তারপরে কত আসছে? 3x স্কোয়ার, আর একসঙ্গে গুণ করলে 3 × 6 = 18, তাহলে কত? 18x আসবে। দেখো 3x কত? স্কোয়ার, x স্কোয়ার এর সঙ্গে গুণ, তাহলে 3x স্কোয়ার, তাহলে এটার সঙ্গে
প্লাস মাইনাসে -6x, এটার সঙ্গে গুণ করলে -18x, তাহলে -18x, এই পাশটা কি আসবে তাহলে 2160। তাহলে দেখো আমরা এই 2160টাকে এই পাশটায় নিয়ে চলে আসি, তাহলে কত আসবে, তাহলে 3x স্কোয়ার -18x -2160 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা মিডিল টার্মে ভাঙতে পারি আমরা, তার আগে আমরা 3টা কমন নিয়ে নিচ্ছি। 3 যদি কমন নিই x স্কোয়ার -6x, আর এখান থেকে যদি কমন নিই -720 ইকুয়াল টু 0। তো 3টা যদি শূন্যর সঙ্গে আমরা ভাগ করে নিই তাহলে শূন্যই থেকে যাবে। তাহলে x স্কোয়ার -6x -720 ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টরে যদি আমরা লিখতে চাই তাহলে কী হবে, x স্কোয়ার, এখানে দেখো 30 আর 24কে যদি গুণ করি 720 হয়ে যাবে। তাহলে -30x আর +24x মাইনাস কত 720 ইকুয়াল টু কত, 0। তাহলে এই দুটো থেকে যদি আমরা কমন নিই, কী কমন আসবে, x কমন, তাহলে x -30, আর এখান থেকে যদি আমরা 24 + 24 কমন নিই x -30, তাহলে ইকুয়াল টু 0। দুটো মান পাচ্ছি, কী মান পাচ্ছি দেখো, একটা পাচ্ছি x + 3 এই 30, আর একটা পাচ্ছি x প্লাস কত 24 ইকুয়াল টু 0। পরেরটি আমরা এখানে করে নিচ্ছি, দেখো x -30 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x এর মান কত, একটা 30 বেরোচ্ছে, আর একটা পেয়েছি x + 24 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কি হয়েছে, -24 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভালো করে বুঝবা কি কলমের মূল্য কখনো ঋণাত্মক হবে না। অতএব লিখে নেব কি কলমের মূল্য কখনো ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না। অতএব লিখে নেব কি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত হবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। বাস হয়ে গেল। তারপরে দেখো আমরা 10-এর গুলো আলোচনা করব। 10-এর গুলো 10-এর 1 নম্বরে কি বলেছে, 10-এ বলছে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কটি হতে পারে। এটা মনে রাখবে, একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সবসময় কটি হবে, 2টি হবে। তাহলে তারপরে বলছে 2-এরটা বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কার মানটা 0 হতে পারবে না, এর মান 0 হবে না, কারণ এর মান 0 হলে ওর মানটা কি দ্বিঘাত থাকবেই না, স্কোয়ার থাকবে না, তাহলে দ্বিঘাত হবে না। তাহলে এটার অ্যান্সার হবে সি নম্বরটা। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত, 2। তারপরে বলছে 4 × 5x স্কোয়ার - 7x + 2 ইকুয়াল টু 5 × 4x স্কোয়ার - 6x + 3 সমীকরণটি কী ধরনের সমীকরণ? এটা দেখো আমরা যদি এটা অঙ্কটা করি, আমরা দেখিয়ে দিচ্ছি করে অঙ্কটা কত নম্বর, 10-এর 4 নম্বর। এটা কেমন আসছে অঙ্কটা, তাহলে 4 × 5x স্কোয়ার - 7x + 2, এর পাশটা কত আসবে, 5 × 4x স্কোয়ার - 6x + 3। তো দেখো একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, আমরা গুণ করে নিচ্ছি, তাহলে 20x স্কোয়ার -28x + 8, আর এখানে যদি গুণ করি 20x স্কোয়ার, এখানে কত আসবে -30x, আর এখানে +15। ভালো করে মনে রাখবে দুই পক্ষে আমরা কি পাচ্ছি, দেখো এটাকে এ পাশটা সবগুলোকে যদি নিয়ে আসি তাহলে 20x স্কোয়ার -28x + 8, এটা প্লাস আছে পরে এসে মাইনাস হয়ে যাবে, x স্কোয়ার +30x - 15 ইকুয়াল টু 0। দেখো x +20 - 20 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে দেখো, বাকিটা এখানে 28x আছে মাইনাস এখানে +3, তাহলে 2x থাকছে, 2x - 7, দেখো এখান থেকে -15 থেকে 7 বাদলে, তাহলে এটা কি থাকছে আমাদের, দেখো দ্বিঘাত সমীকরণ থাকছে, এটা তো দ্বিঘাত সমীকরণ থাকবে না। এরকম যদি হয় তাহলে এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। কি সমীকরণ, রৈখিক সমীকরণ। তাহলে এটা কি হয়ে যাবে, রৈখিক সমীকরণ। আরেকটা বলছে x/x =
এক্স বাই এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 যদি হয় তাহলে এক্সের মান কত হবে? তাহলে এক্সের মান কত কত হতে পারে? তাহলে এক্সের মান কী হবে? এখানে শুধু 6 হবে, হবে 6 আসবে, কত? 6, বি নম্বরটা। দেখো করে দেখিয়ে দিচ্ছি, এখানে বলেছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে এখানে একটা কেটে দিই, তাহলে উপরে একটা এক্স পড়ে থাকছে, এক্স সমান কত আসছে? 6 আসছে, তাহলে এক্সের মান কত আসবে? 6 আসবে, তাহলে বি নম্বরটা। তাহলে দেখো বি এরগুলো কী বলছে, বি এরটা বলছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি না আমরা দেখে নিচ্ছি। তাহলে বি এর 1 নম্বরটা দেখো আমরা হচ্ছে কি না সেটা আমরা দেখে নিচ্ছি। অ্যান্সারটা কী বলছে? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা হচ্ছে কি না? তাহলে এটা একটা অভেদ হচ্ছে। কেন? যদি আমরা এটাকে যদি স্কোয়ার করে নিই, এটা যদি স্কোয়ারটা এপারে চলে আসে তাহলে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এটা স্কোয়ারটা কেটে গেলে এর মান থাকবে না আর, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা অভেদ হয়ে যাবে। কি হবে? এটা একটা অভেদ, শূন্য মান চলে আসবে, সবগুলো কেটে আমাদের কি আসবে? দেখো এই পাশটাই যদি আমরা করি এক্স স্কোয়ার, 2x স্কোয়ার মানে কি? মাইনাস 6x প্লাস মাইনাস প্লাস 9 হয়ে যায়। তাহলে এ পাশটায় আর এ পাশটায় কী হচ্ছে দেখো? সমান হয়ে যাচ্ছে, এ পাশটা আর এ পাশটা সমান। যদি কে এ পাশটায় নিয়ে আসি সবগুলো কেটে যাবে, শূন্য মান আসবে, তাহলে এটা একটা কী হয়ে যাবে? অভেদ হয়ে যাবে এটা। তাহলে এটা কী হবে? মিথ্যা। বি এরটা বলছে এক্স স্কোয়ার সমান 25, সমীকরণটি একটি মাত্র বীজ 5, তাহলে সমীকরণটা যদি একটি মাত্র বীজ 5, তো দেখো এক্স স্কোয়ার সমান 25 যদি দেওয়া থাকে তাহলে এক্স সমান কী হবে? প্লাস মাইনাস √25, তাহলে প্লাস মাইনাস 5 হতে পারে, শুধু 5 না প্লাস মাইনাস 5 হবে, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে, এটাও মিথ্যা হয়ে যাবে। শূন্যস্থান পূরণটা দেখো বলছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটি এ সমান 0 হয়, তাহলে বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণটি একটি কী ধরনের? রৈখিক। কারণ এর মান যদি 0 হয়ে যায় তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ কোনো দিন থাকবে না, এটা কী হয়ে যাবে? রৈখিক, রৈখিক সমীকরণ হয়ে যাবে। তারপরে দেখো যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটা কত হবে? সমীকরণটা তাহলে কি হবে? তাহলে সমীকরণ গঠনের একটা শর্ত আছে, কি শর্ত আছে আমরা ভালো করে মনে রাখবা, কি দুটো বীজ যদি একই, একটা বীজ দুটো বীজ, তাহলে দুটো বীজের যদি বীজ দেওয়া থাকে আর যদি সমীকরণ গঠন করতে বলে একটাই ফর্মুলা আছে, কি এটাকে আলফা ধরবো, এটাকে কি ধরবো? বিটা ধরবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কী হবে? আলফা বিটা। তাহলে দেখো এক্স স্কোয়ার বসে গেল, এখানে আলফা আর বিটা জায়গাতে কি 1 দুটোই, কারণ 1 প্লাস 1 এক্স প্লাস 1 ইন্টু 1, কত হচ্ছে? এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে কী হবে? এখানে 2 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2x, আর এখানে একের সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটাই হয়ে যাবে সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। তারপরেটা কি আসছে? এক্স স্কোয়ার সমান 6x, সমীকরণের বীজদ্বয় কি আসবে? সমীকরণের বীজদ্বয় আসবে তোমার দুটো, একটা 0 আসবে আর একটা 6 আসবে, একটা 0 একটা 6। দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার সমান যদি কত নম্বর? এটা 3 নম্বর। এক্স স্কোয়ার সমান 6x যদি হয় তাহলে এক্স স্কোয়ার, এটা 6x এপারে নিয়ে চলে আসছে, 6x সমান 0, তাহলে এখান থেকে x যদি কমন নেই তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু কত? 0, তাহলে x এর মান একটা কী পাচ্ছি? x সমান একটা 0 পাচ্ছি, আর একটা কী পাবো? x মাইনাস 6 সমান 0, তাহলে x এর মান কত আসছে? 6, তাহলে দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা 6, তাহলে একটা 0 হয়ে যাবে, একটা 6 হয়ে যাবে। বুঝতে হয়ে গেল। 11 দাগেরগুলো দেখো, 11 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয় সমীকরণে একটা বীজ 1 হলে এর মান কত চাইছে? তাহলে এর মানটা কীভাবে বার করবে দেখো। তাহলে এর মানটা কীভাবে বার করবো আমরা? 11 1 নম্বর। 11 নম্বর, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয় সমীকরণে একটা বীজ 1 হলে এর মান কত চাইছে? তাহলে এর মানটা কীভাবে বার করবো আমরা? 11 11 1 নম্বর। 11 11 1 নম্বর,
তাহলে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, এর একটা বীজ বলে দিয়েছে 1, বীজ কত, বীজ 1 বলে দিয়েছে, বীজ সমান 1। তাহলে আমরা এক্সের জায়গাতে শুধু 1টা বসাবো। তাহলে এভাবে লিখে নেব কি, সমীকরণটিতে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, সমীকরণটি একটি বীজ, সমীকরণটির একটি বীজ কি বলেছে 1। তাহলে সুতরাং আমরা শুধু এক্সের জায়গাতে 1টা বসাবো, মানে তার যেটা বীজ আছে ওটা বসাবো। তাহলে কত হবে, এক্সের জায়গাতে 1 এর স্কোয়ার প্লাস এক্সের জায়গাতে বসে গেল, এক্সের জায়গাতে 1 বসবে, প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত বেরোচ্ছে, 1 এর স্কোয়ার মানে 1 প্লাস এখানে প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে প্লাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে সমান কত হবে -4। তাহলে এর মান কত আসছে -4। তাহলে আমাদের এটাই চেয়েছে, অতএব এর মান সমান কত হবে -4। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হলে এর একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে। তাহলে অপর বীজটা কীভাবে বার করব, চলো অঙ্কটা করি। তাহলে 11 2 নম্বর, 11 2 নম্বরটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে এর একটা বীজ, সমীকরণটি একটা বীজ বলে দিয়েছে, সমীকরণটির একটি বীজ কত 2 বলে দিয়েছে। তাহলে আমি এবার এক্সের জায়গাতে তাহলে 2টা বসিয়ে দেখি। তাহলে সুতরাং তাহলে এক্সের জায়গাতে 2 আমরা বসিয়ে দেখে নিচ্ছি। তাহলে এক্সের জায়গাতে 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি, আবার এক্সের জায়গাতে কি বসবে 2 বসবে, তাহলে প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো 2 এর স্কোয়ার মানে কত 4, এখানে মাইনাস কত আসবে, দেখো 2 এখানে প্লাস মাইনাসে মাইনাস আসছে, এটার সঙ্গে একবারে গুণ করে নিচ্ছে, কত হবে 2 দুনা 4 আসবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2b আসবে, কত আসবে 2b, প্লাস কত আসবে এখানে 6 আসছে ইকুয়াল টু 0। তাহলে এখানে মান কত আসছে, -2bটা থেকে আছে, এখানে দেখো প্লাস 4, এখানে প্লাস 4 এই প্লাস 6 কত হচ্ছে 10, 10 থেকে 4 বাদলে কত 6 হচ্ছে, তাহলে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে -2b, এটা প্লাস 6টাকে উপরে পাঠিয়ে দেবো, তাহলে কত -6, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b সমান কত আসবে 6/2 সমান কত 3 আসছে। তাহলে b এর মান কি পেলাম 3 পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা b এর মানটা বসালে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এভাবে লিখে নেব 1 নম্বর, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছে, 1 নম্বর সমীকরণে b সমান 3 বসিয়ে পাই। তাহলে বসাচ্ছি মানটা, এক্স স্কোয়ার বসে গেল মাইনাস 2 প্লাস বি আছে, দেখো প্লাস বি আছে, তাহলে প্লাস বি এর জায়গাতে কি বসবে 3 বসবে, বসে গেল এক্স প্লাস 6 ইকুয়াল টু কত 0। এবার মানটা আমরা বার করব। তাহলে এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, দেখো 3 আর 2 কত 5, তাহলে -5 সঙ্গে এক্স গুণলে -5x, তারপরে কত প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে একটা মিডল টার্ম যদি করি আমরা, দেখো এক্স স্কোয়ার -2x -3x প্লাস 6 ইকুয়াল টু কত 0। এখান থেকে একটা কমন এক্স কমন, এক্স মাইনাস কি 2, আর এখান থেকে যদি আমরা কমন 3 নিই তাহলে এক্স -2 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এক্স -2 একটা পেলাম আর এক্স -3 একটা পেলাম ইকুয়াল টু 0। তাহলে দুটো মান পাচ্ছি, দেখো এক্স -2 সমান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত 2 আসছে, আর একটা এক্স -3 যদি হয় তাহলে এক্স এর মান কত আসছে 3 আসছে। তাহলে এরকম যদি হয় তাহলে এখানে বলতে হবে কি এক্স স্কোয়ার এর মানটা কত হবে, সমীকরণ অপর বীজটা 3 হয়ে যাবে, একটা 2 হচ্ছে একটা 3 হচ্ছে। তাহলে একটা তো আমাদের বীজ দেওয়া আছে, দেখো একটা 2টা পেয়ে গেছি, তাহলে অপর বীজটা কত হবে 3। অতএব দিয়ে লিখে নেব এখানে এক্স স্কোয়ার -2 প্লাস বি
এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণটির অপর বীজ সমান কত হবে 3। কারণ দেখো দুইটা আমাদের বীজ দেওয়া আছে, দুটো বীজের মধ্যে একটা বীজ 2 দেওয়া আছে, তাহলে একটা বীজ তো আমরা 2 পেলাম আর একটা কত পাবো 3 পাবো। এই যে 3টা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। চলো 3এরটা কি বলছে দেখি। 3এরটা বলেছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে। সেম একই রকমভাবে আমাদের এটাও অঙ্ক করতে হবে। তাহলে চলো করে নিই। 11 নম্বর 11 তাহলে কি বলেছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণটি একটি বীজ, সমীকরণটির একটি বীজ সমান কত বলে দিয়েছে, এটা হলো 2 একটা বীজ বলে দিয়েছে। তাহলে মান বার করি। তাহলে এখানে আমরা এটার জায়গাতে শুধু 2 এর মানটা বসাবো। তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস কে এক্সের জায়গাতে আবার 2 প্লাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো পরের লাইনটা কি আসছে, তাহলে 2 2 4, 4 2 কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর এখানে 2k প্লাস 4 ইকুয়াল টু কত 0। পরের লাইনটা কি হবে 2k থেকে গেল আর এখানে প্লাস 12টাকে দেখো 4 আর 8 কত 12, 2k থেকে গেল আর ওটাকে উপাসটা করুন প্লাস 12টাকে উপরে -12 করে দিলাম। তাহলে k এর মান কত হবে -12/2, তাহলে কাটাকাটি করলে কত -6। তাহলে k এর মান কত পেলাম -6। তাহলে লিখে এটা যদি 1 নম্বর আমরা সমীকরণ দেবো, তাহলে 1 নম্বর সমীকরণে k সমান -6 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে 2কে নিচ্ছে এখানে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার বসে গেল প্লাস কে এর জায়গাতে কি বসবে -6 প্লাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে গুণ করে নিচ্ছি কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস মাইনাসে -6x কত আসছে 6x প্লাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে এদিকে আমরা ভেঙে নিই, কত হবে দেখো 2x স্কোয়ার মাইনাস 2x আর প্লাস -4x প্লাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কমন কি আসবে দেখো, আমরা যদি 2x কমন নিয়ে নিই তাহলে 2x কমন নিলে কি থাকে x - 1 পড়ে থাকবে। এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে কি আসবে x, আচ্ছা দেখো মাইনাসটা কমন এসে ওটার জন্য এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে -1 ইকুয়াল টু 0। তাহলে কী আসছে x - 1 একটা 2x - 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে পরের লাইনটা এখানে করছি আমরা, x - 1 সমান 0 সমান x এর মান কত 1, আর একটা কী পাচ্ছি আমরা 2x - 4 ইকুয়াল টু 0। তাহলে 2x এর মান এখানে প্লাস মাইনাসে যে পরে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান কত 4/2 সমান 2। তাহলে দেখো আমাদের একটা বীজ 2 দেওয়া ছিল, 2 পেয়ে গেলাম, তা আরেকটা বীজ কত হচ্ছে 1 হচ্ছে। অতএব লিখে নেব কি 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণটির অপর বীজটি হলো অপর বীজ সমান কত 1 হয়ে গেল। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে সমীকরণটা লিখতে বলেছে আমাদের সাথে। তাহলে সমীকরণটা লিখে নিই, কীভাবে সমীকরণটা লিখবো কি 4 নম্বরটা দেখো বলেছে ধরি, তাহলে প্রকৃত একটা ভগ্নাংশ ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো একটা প্রকৃত ভগ্নাংশ কি ধরলাম x ধরলাম, কারণ x এর নিচে কি আছে 1 আছে। আর একটা অপ্রকৃত ভগ্নাংশ কি হবে অপ্রকৃত ভগ্নাংশ কত হবে 1/x ধরে নিলাম 1/x। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারি, শর্তানুসারে 1/x এখান থেকে যদি এটা এক্সটা বাদ দিই, অপ্রকৃত থেকে প্রকৃতটা বাদ দিই, তাহলে কত আসবে 9/20। এটাই হয়ে গেল সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ
নির্ণেয় সমীকরণ কি লিখব টি হলো কত হবে 1/x - x = 9/20। এটা হয়ে গেল আমাদের 4-এর অ্যান্সার। 5-এর অ্যান্সারটা কি বলেছে দেখো, 5-এর অ্যান্সারটা বলছে ax² + bx + 35। এটা যদি হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বলছে -5 আর -7 হলে এ আর বি এর মানটা বার করতে বলছে। তো চলো আমরা এটা অঙ্কটা করে নিই। তাহলে পরে অঙ্কটা আমরা করে নিই। 5-এরটা 11/5। তো বলেছে ax² + bx + 35 = করছে 0। সমীকরণের একটি বীজ, সমীকরণটির একটি কি বলেছে বীজ কত -5। তাহলে একটা যদি -5 হয় তাহলে আমরা -5টা বসিয়ে দেখি সমীকরণটার জায়গাতে। এ বসে গেল এক্সের জায়গাতে কত -5 স্কোয়ার প্লাস বি বসে গেল, তাহলে -5 প্লাস কত 35 = 0। তাহলে পরের লাইনটা কি হয়ে যাবে দেখো 25 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে 25 এ, আর এখানে -5b প্লাস কত 35 = 0। পরের লাইনটা কি হচ্ছে, এখান থেকে যদি আমরা 5 কমন টেনে নিই তাহলে কত আসছে 5a - b + 7 = 0। 5টা যদি উপরে পাঠিয়ে দিই তাহলে দেখো এর সঙ্গে ভাগ হয়ে যাবে শূন্যর সঙ্গে, তাহলে শূন্যর সঙ্গে ভাগ করলে তো কোনো যায় আসবে না, শূন্যই থেকে যাবে। তাহলে কি পড়ে থাকছে 5a - b + 7 = 0। তাহলে এটাকে ভেঙে নিচ্ছি আমরা, তাহলে ভাঙলে কত, বা বি এর মানটা যদি আমরা বার করতে চাই এখান থেকে, বি এর মানটা বার করলে কত আসবে দেখো, কারণ আমাকে এ এর আর বি এর মান বার করতে হবে। তাহলে বি এর মানটা আমাদের এখানে বার করে নিচ্ছি, তাহলে বি কে আমরা এখানে -b রেখে দিচ্ছি আর বাকিগুলোকে উপরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত আসবে দেখো, এটা যদি প্লাস আছে তাহলে এটা -5a আর এটাও -7 হয়ে যাবে। তাহলে দেখো -b আছে, এই দুটো থেকে মাইনাসটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 5a প্লাস কী হবে 7 হয়ে যাবে। তাহলে দুই পক্ষে মাইনাস কেটে গেল। তাহলে পরের লাইনটা কি b = 5a + 7, এটাকে কি নম্বর একটা সমীকরণ ধরে নিচ্ছে, 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। একটা বীজের কাজ হলো, আবার একটা বীজ আছে কি ওটাও লিখে দিচ্ছি, ax² + bx + 35 = 0। সমীকরণটির বীজ কত -7 হলে, তাহলে এবার শুধু -7 বসাবো, এ বসে গেল এক্সের জায়গাতে কি -7² প্লাস বি এর জায়গাতে -7 প্লাস 35 = 0। তাহলে এটাকেও ক্যালকুলেশন করে নিই, তাহলে ক্যালকুলেশন করে কত হবে প্লাস 49, তাহলে 49 এ, এখানে প্লাস মাইনাসে -7b প্লাস 35 = কত 0। তাহলে বা দিয়ে দেখো এখান থেকে আমরা একটি 7 কমন নিয়ে নিই, 7টাকে কমন নিলে কি আসবে, 7 যদি কমন নিই 7a আর -b, আর এখান থেকে 5 সাথে পড়ে যেহেতু 5 থাকবে = কত 0। তাহলে 60টাকে ওপাশটায় পাঠিয়ে দিলে সেম একই কন্ডিশন ওই 0 থেকে যাবে। তাহলে 7a - b + 5 = 0। তাহলে এখান থেকে দেখো -bটাকে রেখে দিচ্ছি, বাকিগুলোকে আবার পাঠিয়ে দেবো -a - 5। তাহলে দেখো -b থেকে গেল, এখানে মাইনাসটাকে যদি কমন নিই 7a + 5, তাহলে দুপক্ষে মাইনাস কেটে গেলে কি থাকবে b এর মান 7a + 5। তাহলে দেখো দুই জায়গাতে b এর মান পেলাম, আমরা দুই জায়গাতে b এর মান পেলাম। তাহলে পরের এটা কি হবে, আমরা এখানটাই করে নিচ্ছি পরের লাইনটা। তো এ আর বি, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে বি এর সঙ্গে তুলনা করে পাই, এভাবে লিখে নিচ্ছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বি এর মান তুলনা করে পাই, বি এর মানের সঙ্গে কি করছি তুলনা করে পাচ্ছি। তাহলে কি করব এখানে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে বি এর মান তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে দেখো কি হচ্ছে 7a
তাহলে কত আসছে দেখো, বি এর মানগুলো শুধু আমরা মানে এখানে বি এর মান এটা আছে আর বি এর মান এটা আছে, তাহলে বি এর মানগুলো যদি আমরা শুধু তুলনা করি তাহলে 2 নম্বরটাতে কি আসছে 7a + 5 আর সমান 5a + 7 আসছে। তাহলে দেখো এ ওয়ালাটিকে একদিকে নিয়ে আসবো, 7a - 5a, এখান থেকে +7 আছে আর এখান থেকে গিয়ে -5 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি -2a, -2a সমান এখানে 2 থাকছে, তাহলে এ সমান কি থাকবে 2/2 সমান কত 1 আসছে। তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের যেটা 1 নম্বর সমীকরণ আছে, এই যে 1 নম্বর সমীকরণ লিখে নেব। 1 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই, তাহলে এ এর মান কত 1 আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা আগে টুকে নিচ্ছি। বি সমান 5a + 7, তাহলে বি সমান কত 5, এ এর মান কত 1 + 7, তাহলে বি সমান কত 5 × 5 + 7 সমান কত 12। তাহলে দেখো এ এর মানও পেয়ে গেছি, বি এর মানও, অর্থাৎ নির্ণেয় এ সমান কত পেয়েছি আমরা, তাহলে 1 পেয়েছি, এবং বি সমান কত হবে, বি সমান 12। বাস ওটা হয়ে গেল। দেখো আমাদের 1.3 পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে হয়, তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের চ্যাপ্টারে।